সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে এমপল লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে গতি অধ্যায়ের কয়েকটা টপিকসে যদি ভাগ করি, এর মধ্যে কি আছে? ত্বরণ, পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু এবং গ্রাফ রিলেটেড কিছু ম্যাথস আছে। আজকে আমরা এর আগে ত্বরণ সম্পর্কিত পড়ছিলাম, আজকে আমরা পড়ব পড়ন্ত বস্তু সম্পর্কে। পড়ন্ত বস্তু আমরা বলতে কি বুঝি? একটা বস্তু সাপোজ উপরে আছে, উপর থেকে ছেড়ে দিলাম, নিচে পড়লো, এই ব্যাপারটা কি? পড়ন্ত বস্তু। এবার একটু খেয়াল করি, এই পড়ন্ত বস্তু সম্পর্কে আমার কিছু সূত্র দিচ্ছে একজন বিজ্ঞানীর নাম কি? গ্যালিলিও গ্যালিলি। তার মানে পড়ন্ত বস্তু সম্পর্কে আমাদের সূত্রগুলা কে দিয়েছে? বিজ্ঞানী গ্যালিলিও। ওই পড়ন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও তিনটা সূত্র দিছে। তো তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্র কি? স্থির অবস্থান ও বিনা বাধায়। এই জায়গায় শর্ত কিন্তু বাইদা দিছে যে অবস্থানটা কি লাগবে? স্থির। অর্থাৎ আমার যে পড়ন্ত বস্তু উপরে যখন থাকবো ও কি একদম ফিক্সড, স্থির। এরপর যখন নিচে পড়বো আস্তে আস্তে কি বেগটা কি বাড়তে থাকবো। স্থির অবস্থান বিনা বাধা, এর মানে এটা কি? অবস্থান স্থির মানে আদিবেগ জিরো, ইউর মান কত? জিরো। আমরা আদিবেগকে কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি। এবং বিনা বাধা, বিনা বাধা বলতে বুঝাইছে যে এই যে আমাদের পৃথিবীর যদি কোনো বস্তু ছাড়ি পৃথিবীতে, সেক্ষেত্রে কি হয়? একটা বাতাসের বাধা থাকে, কিন্তু ওর সূত্র অনুযায়ী কি থাকতে পারবে না? বাতাসের কোনো বাধা থাকতে পারবে না। তাহলে আমরা খেয়াল করি, স্থির অবস্থান বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ব্যাপারটা বলতে আমরা কি বুঝি? ধরো সাপোজ এই জায়গায় একটা নির্দিষ্ট একটা উচ্চতা আছে, এই জায়গায় একটা পাথর আছে, এই জায়গায় একটা তুলা আছে। আমরা বাস্তবিক অর্থে কি বুঝি? পাথর আগে পরে ভূমিতে, তুলা কি পরে পরে। কিন্তু এটা কি জন্য হয়? আমাদের পৃথিবীতে বিভিন্ন বাতাসের বাধা আছে, এরকম ব্যাপার স্যাপার আছে, এই জন্য হচ্ছে পাথর আগে পরে, তুলা কি পরে পরে। কিন্তু এই গ্যালিলিওর সূত্র অনুযায়ী যদি এই দুটা বস্তু স্থির থাকে আর কোনো বাতাসের কোনো বাধা না থাকে, সেক্ষেত্রে কি হবে? এই তুলা এবং পাথর একদম উপর থেকে পড়তে 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 একই সময় কি করবে? ভূমিতে আঘাত করবে। এই ব্যাপারটা হচ্ছে আমার নিউটনের প্রথম সূত্র। এবারে নিউটনের দ্বিতীয় সূত্র কি? স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু আর যে বেগ, ওই বেগটা কি? সময়ের সমানুপাতিক। এইবারে এই সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিকের একটু আমাদের জানতে হবে। তো সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক আমরা মানে বলতে কি বুঝি? তো সমানুপাতিকের চেহারা হচ্ছে সাপোজ এরকম আছে, তো এক্স সমানুপাতিক ওয়াই। এই জিনিসটা কি? এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি? সমানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক হইতো তাহলে আর চেহারা কেমন হইতো? এক্স সমানুপাতিক 1/y। অর্থাৎ এই ওয়াই এবং এক্স, এক্সটা মনে মনে কোন দিকে আছে? উপরে আছে, ওয়াইটা কই আছে? নিচে আছে। এরকম কোন সম্পর্ক আছে মানে ও হচ্ছে ব্যস্তানুপাতিক। আর যদি আমার এক্স এবং ওয়াই যদি একই ফরম্যাটে থাকে, এক্স ও মনে মনে উপরে, ওয়াই ও কি উপরে, তার মানে ও হচ্ছে কি? সমানুপাতিক। তাহলে এই জায়গা থেকে আমার দুইটা কথা আনতে হবে। সমানুপাতিক মানে কি? একটার মান বাড়াইলে আরেকটা বাড়বো, আরেকটার মান কমাইলে আরেকটার মান কমবো। আর ব্যস্তানুপাতিক মানে কি? একটার মান কমাইলে আরেকটা বাড়বো, একটা কমাইলে আরেকটা কি বাড়বো, মানে উল্টা। সহজ হিসাব, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টা। এবার আমরা একটু খেয়াল করি, এই জায়গায় যদি আমি ওয়াই এর মান বাড়াই, সেক্ষেত্রে এক্স এর মান অটোমেটিক বাড়বো। কারণ কি? ওর মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। আবার যদি আমি এই জায়গায় যদি ওয়াই এর মান বাড়াই, এক্স এর মান কি? কমবে। কারণ কি? ওর সাথে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আমরা একটু খেয়াল করি যে ওর এই 2 নম্বর সূত্র কি বলছে? স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। কে? বেগ। আমরা এই বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। ওই সময়ের কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। সময়ের কি? সমানুপাতিক। এই যে বাংলা কথা, এই কথাটা আমাদের বলছে কি? একজন মহাবিজ্ঞানী গ্যালিলিও। তার মানে হচ্ছে ভি সমানুপাতিক কি? টি। আগেই বলছি সমানুপাতিকের চেহারা কেমন? ভি সমানুপাতিক টি। যদি মানে গ্যালিলিও বলতো যে ব্যস্তানুপাতিক, সেক্ষেত্রে কি হইতো? ভি সমানুপাতিক 1/t এরকম হইতো। কিন্তু আমার কি ব্যস্তানুপাতিক বলছেন না, আমার বলছে সমানুপাতিক। এই জন্য সূত্রটা কেমন? এরকম, ভি সমানুপাতিক টি। এইবারে আমরা 3 নম্বর সূত্রটা দেখি। 3 নম্বর সূত্র কি? স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে কি দাঁড়াইলো? যে দূরত্ব অতিক্রম করে, আচ্ছা দূরত্ব অবশ্যই যেহেতু একটা বস্তুর আমি উপর থেকে ছাড়ি, এর মানে হচ্ছে কি? পড়তেছে, মানে এইচ, একটা ডিস হাই। আমরা পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি ইউজ করি? এইচ। আর
এইভাবে বেসিক ত্বরণ থাকলে কি ইউজ করি, অতিক্রান্ত দূরত্ব s। সো এবার আমরা খেয়াল করি দূরত্বটা প্রকাশ করলাম h দ্বারা, তা ওই সময়ের বর্গ, বর্গ মানে কি সবাই জানি স্কয়ার, সময়ের বর্গ, সময়ের বর্গ মানে কি টি স্কয়ার। তার মানে আমার সূত্র কি হলো h অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক মানে কি h সমানুপাতিক টি স্কয়ার, এরকম একটা সূত্র পাইলাম। এইবারে আমাদের বিভিন্ন ক নম্বরে আসে যে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র লিখো অথবা দ্বিতীয় সূত্র অথবা তৃতীয় সূত্র। আমাদের কিছু পরীক্ষাতে এমসিকিউ আসে, এমসিকিউতে বলে যে ধরো বলছে যে নিচের কোনটি পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, অপশন ক, কতে এরকম আছে ভি সমানুপাতিক টি, অপশন খ তে আছে এইচ সমানুপাতিক টি স্কয়ার। তার মানে এরকম অপশন গ তে কিছু আছে, অপশন ঘ তে কিছু আছে। তার মানে এই পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কোনটা, অবশ্যই ভি সমানুপাতিক টি, কারণ আমি কই থেকে পাইছি, এই জায়গা থেকে পাইছি। আবার এই পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র কোনটা, অবশ্যই এইচ সমানুপাতিক টি স্কয়ার। এরকম যদি ব্যাপার স্যাপার হয় আমরা সবাই কি বুঝতে পারছি। এইবার আমরা একটু খেয়াল করি, আবার আমাদের কিছু এমসিকিউ আছে, এই শুধুমাত্র এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় মিলা হচ্ছে আমাদের এরকম কি কোশ্চেন হয়। বলে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, সেক্ষেত্রে এক নম্বরে আমাদের এরকম বলে যে v1/v2 সমান কি t1/t2। এটা সাপোজ ধরো ক নম্বর। এরপরে খ নম্বরে এরকম বলছে যে h1/h2 সমান t1/t2 স্কয়ার স্কয়ার। এরপরে আমার গ নম্বরে বলছে হয়তো এরকম যে v1/v2 সমান √h1/√h2, এবং ঘ নম্বরে বলছে যে সবগুলো, আর ও নম্বরে বলছে কোনটি নয়। সেক্ষেত্রে আমার উত্তর কোনটা হবে, আমরা সবাই জানি যদি এরকম হয় বেগ ওই সময়ের সমানুপাতিক, আমরা কিছু সূত্র তৈরি করা শিখবো। আমরা কি একদম ইজি লিখতে পারি যে এই, আবার আরেকটু ব্যাপার আছে, এই যে সূত্র আছে এই জায়গা থেকে আমার একটা সূত্র তৈরি হয়েছে, সূত্রটা কি ভি সমান ইউ প্লাস জিটি, এরকম একটা সূত্র কি এই পড়ন্ত বস্তুর, এই যে বাংলা কথা এই জায়গা থেকে কি হয়েছে ও তৈরি হয়েছে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়া। তাহলে আমি একটা ব্যাপার বলতে পারি, ধরো যেহেতু ওর সাথে ওর সম্পর্ক কি সমানুপাতিক, সমানুপাতিকের ব্যাপার কি উপরেও v1 আছে উপরেও কি আছে t1 আছে, তার মানে কি v1 সমান t1, v2 সমান t2। তার মানে ও হচ্ছে এই সূত্রটা কি করতেছে, এই নিউটনের দ্বিতীয় সূত্রের প্রতিনিধিত্ব করতেছে। আর 3 নম্বর সূত্রটা আমার কি আছে, h1/h2 সমান কি t1 স্কয়ার বাই t2 স্কয়ার। তাও কি আমার ঠিক আছে, এই 1 এর কাছে 1 আছে, 2 এর কাছে 2 আছে, তার মানে ও হচ্ছে আমার এই 3 নম্বর সূত্রের কি করতেছে প্রতিনিধিত্ব করতেছে। আমাদের কিছু ব্যাপার আছে এরকম, ধরো x সমান y আর x সমান যদি z হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা কি এরকম লিখতে পারি যে y সমান z, অবশ্যই পারি, এটা আমাদের একদম জেনারেল ম্যাথের একটা ব্যাপার। তাহলে একটু খেয়াল করো, এই জায়গায় হচ্ছে আমার কার মান দেওয়া আছে, যে এইটাও সঠিক, এইটা মানে এই ক নম্বরও সঠিক, খ নম্বরও সঠিক। এটা কার মান, t1/t2 এর মান কত, t1/t2, ওর মান কত v1/v2 পাইলাম। আবার এই দিকে আমার কি আছে t1 স্কয়ার বাই t2 স্কয়ার, আমরা সবাই জানি যে স্কয়ার উঠানোর জন্য কি করতে হয়, রুট করতে হয়। তাহলে আমি কি লিখতে পারি t1/t2 সমান, যদি আমি স্কয়ার উঠানোর জন্য রুট করি তাহলে কি হবে √h1/√h2, এরকম একটা তথ্য আমি পাই। এই জায়গাতে স্কয়ার সরাইছি, এই জায়গায় কি হয়েছে রুট হয়েছে, তাইলে এইটাও আমার t1/t2 এর মান, এইটাও কি আমার t1/t2 এর মান, তার মানে কি এই দুইটার ব্যাপার কি হবে সমান। এই জন্য আমি কি লিখছি v1/v2 সমান √h1/h2। তার মানে আমার 3 নম্বরটাও কি সঠিক, কিন্তু আসলে আমি পরীক্ষাতে উত্তর দাগাবো কোনটা, যেহেতু আমার অপশন আছে কি সবগুলো, তাহলে ভরাট করবো কোনটা এই সবগুলো, আমার উত্তর কি সবগুলো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এইবার একটু আমরা অন্যভাবে আরেকটু দেখার চেষ্টা করি। এই গেল আমাদের 3টা সূত্র, এরপর আমাদের কিছু ম্যাথমেটিক্স আসে। তো এই জায়গা থেকে আমরা কি সূত্রগুলা তৈরি করলাম, যে এই 2 নাম্বার সূত্র থেকে এরকম একটা পাইছি যে, আচ্ছা আমি এইগুলো একটু ক্লিন করে দেই, সবাই একটু একটা স্ক্রিনশট নিয়ে নাও। 3 2 1।
এবারে আমরা কিছু এই পড়ন্ত বস্তু সম্পর্কিত কিছু ম্যাথ দেখি। এই পড়ন্ত বস্তু হচ্ছে একটা বস্তু উপর থেকে কি নিচে পড়তেছে, নিচে পড়লে আমার কয়েকটা সূত্র আছে যে ভি ভি সমান কি ইউ প্লাস জি টি, এরপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এরপর আরেকটা সূত্র আছে এইচ সমান ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই হচ্ছে আমার সূত্র। এবারে আমরা ওদের পরিচয়গুলো লিখি। ভি ভি এর পরিচয় হচ্ছে শেষ বেগ, ইউর পরিচয় হচ্ছে আদি বেগ, টি এর পরিচয় হচ্ছে সময়, জি এর পরিচয় হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই জি এর মান ফিক্সড, জি এর মান কত 9.8 ms ইনভার্স 1। এইগুলো হচ্ছে আমাদের বের করা একটা সূত্র আছে, জি সমান জিএম বাই আর স্কয়ার। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর পৃথিবীর ব্যাসার্ধ, এম হচ্ছে পৃথিবীর ভর। এরকম ক্যালকুলেশন করলে আমরা জি এর মান 9.8 এরকম কিছু একটা পাই। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা অধ্যায় যখন 3 পড়বো তখন এগুলো দেখবো। এরপর এইচ, এইচ হচ্ছে উচ্চতা বা কত উচ্চতা থেকে আমি একটা বস্তুকে কি ফালাইছি। এই উচ্চতা, উচ্চতার একক কি মিটার, অভিকর্ষ ত্বরণের একক ms ইনভার্স 1, সময়ের একক সেকেন্ড, আদি বেগ এবং শেষ বেগ দুইটা এককে কি ms ইনভার্স 1। তার মানে এবার আমরা সূত্রগুলো বুঝতে পারছি। এই পড়ন্ত বস্তুর আমার যেই রকম সূত্র, এই নিক্ষিপ্ত বস্তুর সূত্র একদম সেম, জাস্ট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা প্লাস এর জায়গায় একটা কি ইউজ করি, মাইনাস ইউজ করি। যখন আমরা এগুলো পড়বো তখন একটু দেখবো। এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল একটু ব্যাপার স্যাপার দেখার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে একটা ভূমি, এই জায়গায় একটা সুন্দর একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর উপরে একটা বস্তু আছে। এই বস্তুর ভর মনে করো সাপোজ 3 কেজি। এইবারে এই বস্তুটাকে আমরা কি করব, উপর থেকে ছাইড়া দিব। কিন্তু একটু আগে আমরা সূত্র থেকে দেখছিলাম গ্যালিলিওর যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো কিরকম হয়, স্থির অবস্থান। স্থির অবস্থান মানে হচ্ছে আদিবেগ স্থির, মানে কি প্রথম যখন বস্তু উপরে ছিল আর কোনো কি নড়াচড়া বা মুভমেন্ট নাই। সো এরকম যে ব্যাপার স্যাপার এরকম। তো এই 3 কেজি ভরের বস্তু দেখুন উপর থেকে পড়তে, সাপোজ এই ভূমিতে পড়তে অবশ্যই একটু সময় লাগে, সেটা দিলে আস্তে আস্তে পড়তেছে। আমি মনে করলাম আর এই উপর থেকে এই জায়গায় আসতে সময় লাগছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড বা আরো কম বেশি কি লাগতে পারে। এবারে আপনাদের আমি কোশ্চেন করছি এরকম যে নাম্বার ক, শেষ বেগ কত, শেষ বেগ কত। নাম্বার খ তে আমি জিজ্ঞেস করছি যে বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে, এরকম কি আমি চাইতেই পারি। এরপর আমি আপনাদের গ নম্বরে বলছি যে বস্তুটিকে কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই 3টা ম্যাথ আমরা দেখি, 3টা ম্যাথ করলেই মোটামুটি আমাদের পড়ন্ত বস্তুর ব্যাপার স্যাপার শেষ। আরেকটা ব্যাপার আছে যে দুইটা বস্তু তুলনা করে, একটা বস্তু 5 সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করলে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এরকম আছে। এই আমরা একটু পরে দেখবো। তাহলে শেষ বেগ কত আপনারা আমার বলেন। এই শেষ বেগ, শেষ বেগের পরিচয় কি, নাম্বার ক নাম্বারের সলিউশন একটু দেখি। শেষ বেগ, শেষ বেগ মানে অবশ্যই ভি এর মান, কার মান, ভি এর মান। এইবারে আমার সূত্রগুলো আমরা দেখি। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, 2 নম্বর, 3 নম্বর। এই পড়ন্ত বস্তুর সূত্র যতগুলাই থাকুক না কেন, আমাদের এই নবম দশমের স্টেজে আমরা 3টা সূত্র দিয়ে সকল ম্যাথ করতে পারবো। তাহলে শেষ বেগ হচ্ছে দুইটা ব্যাপার, একটা এই জায়গায় ভি শেষ বেগ আছে, এই 2 নম্বর সূত্রতে কি শেষ বেগ আছে। কিন্তু 2 নম্বর সূত্রতে আমার এক্সট্রা কি লাগতেছে, উচ্চতা লাগতেছে। আমার এই জায়গায় উচ্চতার মান দেওয়া নাই, আমার দেওয়া আছে কার মান, সময়ের মান। তার মানে গিভেন দ্যাট সুন্দর মতো লিখবেন যে আদিবেগ ইউর মান কত 0 ms ইনভার্স 1, তারপরে সময় কি টি, টির মান উপর থেকে নিচে পড়তে সময় লাগছে কয় সেকেন্ড, 5 সেকেন্ড। এরপরে যেহেতু কোন জায়গায় উচ্চতা তৈরি হইলে ওই জায়গায় অবশ্যই কি থাকে, অভিকর্ষ ত্বরণ থাকে। যে জায়গায় উচ্চতা আছে মানে কি অভিকর্ষ ত্বরণ আছে। তাহলে
অভিকর্ষজ ত্বরণ আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা। জি এর মান কত? 9.8 ms ইনভার্স 1। আমার কাছে কোশ্চেনে চাইছে কি শেষ বেগ, তাহলে আমরা এই শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। এই কি কোশ্চেন মার্ক। এবার আমরা কি দ্বারা শুরু করব? উই নো ভি সমান ইউ প্লাস জিটি। তার মানে আদিবেগ ইউ, এই পড়ন্ত বস্তুটা কি ছিল? স্থির, এজন্য আদিবেগ 0 প্লাস জি। জি এর মান 9.8 ইনটু টি, টির মান কত? 5। সো গুণ করলে কত হয়? 5 40 0 5 45 49 0। তার মানে ওর শেষ বেগ কত হইলো? 49 ms ইনভার্স 1। এবারে আমরা সবাই বুঝতে পারছি যে এই 3 কেজি ভরের একটা বস্তুকে যদি আমি 5 মানে একটু উপর থেকে ছাইড়া দেই, ও এই 5 সেকেন্ড পরে ওর বেগ কত হবে? 49 ms ইনভার্স 1। এই ক নম্বরে বলছে শেষ বেগ কত। এই শেষ বেগ যেই কথা, বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে, তার মানে কি চাইছে? কত বেগ। তো ভূমিতে যখন আঘাত করে আলটিমেট আমাদের শুরুতে যে বেগটা থাকে এটা হচ্ছে আদি বেগ, এবং পরে যে বেগটা থাকে এটা কি আমাদের শেষ বেগ। তো ইউর মান তো 0 দেওয়াই আছে, যখন এই ভূমিতে আঘাত করবে আর বেগ কত হবে? 59। তার মানে কি ক নম্বরের যেই সলভ, খ নম্বরের কি সেম সলভ। আচ্ছা এবার ব্যাপারটা গেল। এবারে হচ্ছে আমরা একটু গ নম্বর কোশ্চেনটা দেখি। একটি স্ক্রিনশট নেন সবাই দ্রুত। এই গ নম্বরে আমাদের কি বলছে? আবার সেম জিনিস একটু লিখবেন যে আদিবেগ ইউ, ইউর মান কত? 0 ms ইনভার্স 1। কেন 0? কারণ ও কি পড়ন্ত বস্তু, আর পড়ন্ত বস্তু এজন্য আদিবেগ কি 0, কারণ এগুলো আমাদের সূত্রে কি বইলা দিছে যে গ্যালিলিও সাহেব বলছে যে স্থির অবস্থান ও বিনা বাধা ইউ 0। তারপরে চাইছি আমার এই জায়গায় সময়ের মান দেওয়া আছে, সময় টি, টির মান কত? 5 সেকেন্ড। এরপরে আমার যখন এই একটা উচ্চতা ক্রিয়েট হয় ওই জায়গায় অটোমেটিক কি চলে আসে? অভিকর্ষজ ত্বরণ জি। জি এর মান কত? 9.8 ms ইনভার্স 2, কারণ অভিকর্ষজ ত্বরণের একক কি? সরি, এই জায়গায় 2 হবে, ms ইনভার্স 2। এবারে বস্তুটিকে কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তার মানে চাইছে কার মান? উচ্চতা। তার মানে হচ্ছে দেখো সবাই, উচ্চতা h, h সমান কোশ্চেন মার্ক। এইবারে আমার h কে একটু খোঁজার চেষ্টা করো। h আমার দুই জায়গায় আছে, এই জায়গায়ও আমার h আছে, এই জায়গায়ও কি h আছে। আমি চাইলে 2 নম্বর সূত্র দিয়ে ম্যাথ করতে পারি, 3 নম্বর সূত্র দিয়েও কি ম্যাথ করতে পারি। এবারে আমার যদি শয়তানি একটু লাড়াচাড়া দেয় সেক্ষেত্রে আমি এই 2 নম্বর দিয়ে করব, আর সহজ করতে গেলে 3 নম্বর দিয়ে করব। সো 3 নম্বরটা যদি আমরা করি তাহলে কি হয় ব্যাপারটা? উই নো h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। তোমরা সবাই জানো যে এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0, ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কখনো আদিবেগ 0 হবে না, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে একদম গুরুত্ব সহকারে। তাহলে কি হইলো? 0 ইনটু কয় সেকেন্ড পর বস্তুগুলা এখানে পড়লো? 5 সেকেন্ড পর, ইনটু কি 5 প্লাস হাফ মানে হাফ জি, জি এর মান কত? 9.8 ইনটু টি, টি এর মান কত? কয় সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড। তাহলে 5 স্কয়ার, 0 দিয়ে যত বড় সংখ্যায় গুণ করো কত? 0 প্লাস, সো কি হলো এখানে? হাফ ইনটু 9.8 ইনটু 5 স্কয়ার মানে কত? 25। সো 25 দিতে গেলে 12.5 12.5 9 গুণ দিলে কত হয় স্যার? 121 22 মতো হয়। একটু ক্যালকুলেশন করো তো। একশো 22.5 মিটার। আচ্ছা এবারে সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। 3 2 1। এবার তোমাদের একটা কথা বলি যে এই সেম ম্যাথটা দিয়ে আসলে কেন 3টা ম্যাথ করাইলাম। এই যে আমাদের হিউম্যান ব্রেন, এই হিউম্যান ব্রেনের নেচারই হচ্ছে আসলে এরকম যে এই আমাদের ব্রেন কি খুঁজে? সিমিলারিটি খুঁজে। যখন একই রকম জিনিস তুমি বেশিবার করবা সেই ক্ষেত্রে তোমার মাথায় এগুলা কি হবে? সেটআপ হবে। এই যে তোমাদের যেভাবে বলছি এই ব্যাপারগুলা মিনিমাম একটা ক্লাস 5 বার করে দেখবা। হ্যাঁ তোমার মনে হইতে পারে যে আমি এগুলা পারি, কেন আমি 5 বার করব? না, তুমি পারো, তারপর কতবার দেখবা? প্রত্যেকটা ক্লাস 5 বার দেখবা। 5 বার দেখার পরে তুমি ক্লাস 5 বার দেখো না দেখো এর ব্যাপার না, কিন্তু আরেকটা মেইন
মানে ফ্যাক্টর হইছে, তুমি এই যে সেম ম্যাথ, এই ক খ গ এই তিনটা ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ 5 বার করে করবা। আমি জানি তুমি পারো, তারপরে কয়বার করে করবা? 5 বার। এই সারা বছর তো পড়লা, কোনো ফায়দা তো হয় নাই। কি জন্য হয় নাই? এই যে সেম কেস, কারণ আমরা পারি, মনে করি পারি, একবার করি, আবার আমাদের ব্রেন কি হয়, ভুলে যায়। এই জন্য আমাদের পারা একটা জিনিস কয়বার করতে হবে? 5 বার করতে হবে। সো আমি এবার এই ম্যাথটা কতবার করলাম? 5 বার করলাম। তারপরে এবারে দেখো একটা ম্যাথ বাড়ির কাজ দিতেছি তোমাদের। ধরো একটা বস্তু 3 কেজি না হয়, ধরো 7 কেজি হইলো। আচ্ছা, ভরের কোনো ব্যাপার স্যাপার আমাদের নাই। তো এই 7 কেজি ভরের বস্তুটা এই উপর থেকে ভূমিতে পড়তে সময় নেয় ধরো কথার কথা 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড হইলে বস্তুটির শেষ বেগ কত? বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে? বস্তুটি কত উচ্চতা থেকে কি ছেড়ে দেওয়া হয়েছিল? আপনারা হচ্ছে এই ব্যাপারগুলো একটু কাইন্ডলি পড়বেন। সো গেল। আচ্ছা, এবারে আমরা এর পাশাপাশি যেহেতু পড়ন্ত বস্তুর কিছু ব্যাপার স্যাপার গেল, তাহলে আমরা একদম সহজেই এই নিক্ষিপ্ত বস্তুর কিছু পড়াইতে পারি। একটু সবাই দেখো যে নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু বলতে আমরা এরকম একটা তীর চিহ্ন দিলাম। আগে তোমাদের বলছিলাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো সবসময় কি হবে? জাস্ট মাইনাস, জাস্ট মাইনাস, জাস্ট মাইনাস। এবার তুমি একটা জিনিস দেখো, একটা বস্তুকে যখন আমি উপর থেকে ছাইরা দেই, ও কি অটোমেটিক কি নিচে পড়ে? অটোমেটিক নিচে পড়তেছে। কিন্তু একটা বস্তুকে দেখো, যখন তুমি নিক্ষেপ করো, ও কি অটোমেটিক উপরে যাইতেছে? না। এর মানে কি বুঝলা? আর অবশ্যই অবশ্যই একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতে হলে আর একটা প্রথমে একটা বেগ দেওয়া লাগে, একটা বেগ। এই যে আদি বেগ, এই বেগটা থাকে কি সর্বোচ্চ, নিচে থাকে কি সর্বোচ্চ। একটা বেগ দিলে কি হইলো? ও উপরে গেল। সো উপরে উঠতে 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 এক পর্যায়ে কি হয়, ধর এই মোমেন্টে গিয়ে থামে গেল। সো এই জায়গায় যে থামলো, এই জায়গায় শেষ বেগ কত? 0। একটা নোট করো, আমাদের এই বস্তুটা থামে কোন উচ্চতায়? সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কি হয়? 0 হয়। কেমনে বুঝলাম? কারণ যদি ওর শেষ বেগ কিছু না কিছু থাকতো, তাহলে কি, ধরো একটু ঘুরছে, আরেকটু আছে মানে কি আরেকটু যাইতো, আরেকটু আছে মানে আরেকটু যাইতো, এরকম কিও যাইতে থাকতো। কিন্তু যেহেতু আর শেষ বেগ শেষ, তার মানে কি ওই জায়গায় শেষ। অর্থাৎ যখন ওর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইবো, তখনই ওর শেষ বেগ 0। আর যখনই ওর শেষ বেগ 0 হবে, তখনই কি ওইটা ওর মানে সর্বোচ্চ উচ্চতা। কারণ এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো প্লাস হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো কি হয়? মাইনাস হয়। এবারে একটা ম্যাথ যদি আমরা একটু দেখি, এই জায়গায় একটা মানুষ আছে, ধরো চিকন চাকন, ওর হাতে একটা বল আছে। এই বলটারে সোজা উপরের দিকে নিক্ষেপ করব। আচ্ছা, বলটারে কি একদম সোজা উপরের দিকে নিক্ষেপ করা সম্ভব? না, ফাও যাবে না। আর কি লাগবে? বেগ লাগবে। তাহলে বেগ কত দিলাম? ধরো 20 ms−1 দিলাম। সো আর বেগের মান কত? 20 ms−1। এত বেগে যদি আমি নিক্ষেপ করি, এটা অবশ্যই আমার কিসের বেগ? শুরুর বেগ 20। ও কার মান? আদি বেগের মান। এবারে তোমার আমি এবার বিভিন্ন কোশ্চেন দিব যে এই যে ওরা নিক্ষেপ করলে 1 সেকেন্ড পর ওর বেগ কত? তাহলে কি করবেন? v সমান u প্লাস gt। জির মান 9.8, টির মান কত বসাইবেন? 1 বসাইবেন। ইউর মান কত? 20। 20 থেকে 9.8 বাদ দিবেন, তাহলে পাইবেন যে 1 সেকেন্ড পর বেগ কত। সময় যত বাড়তে থাকবো, যত উপরে উঠবো, আস্তে আস্তে কি আর বেগ কমতে থাকবে। এবারে আমাদের কয়েকটা স্পেশাল সূত্র আছে। ধরো তোমার বলা হয়েছে যে 1 নম্বর কোশ্চেন দেয়া বলছে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমার কাছে চাইছে কি সর্বোচ্চ উচ্চতা, মানে এইচ এর মান। সেক্ষেত্রে আমি সূত্র সিলেকশন করব কোনটা? এই 2 নম্বরটা। একটু আগে আমি বলছি যে যখন বস্তুর সর্বোচ্চ উচ্চতা থাকে, তখন ওর শেষ বেগ কত থাকে? 0। তাহলে আমরা কোন সূত্র দ্বারা কাজ করব? অবশ্যই 2 নম্বর। 2 নম্বরের মধ্যে কি আছে? এইচ আছে, উচ্চতা আছে। আমি কি এখন কিন্তু আমার 3 নম্বর সূত্রের মধ্যে কি আছে? এইচ আছে। কিন্তু আমার কি বলছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড টাইম লাগে। সময়ের কোনো ব্যাপার স্যাপার কি আমারে দেয় নাই। যদি সময়ের কোনো ব্যাপার স্যাপার দিত, সেক্ষেত্রে আমি 3 নম্বর সূত্র নিতাম। যেহেতু সময় দেয় নাই, সেহেতু কাজ করবো কত দিয়া? 2 দিয়া। তাহলে আমরা শুরু করতে পারি যে উই নো
ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস, নোট ভালো মতো নোট করেন, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয় মাইনাস হয়, মাইনাস 2gh। আমার দরকার কার মান, উচ্চতা h এর মান, তাহলে আমি বাম পক্ষে আনি, তাহলে কি হলো ইউ স্কয়ার মাইনাস 2gh সমান কি ভি স্কয়ার। দরকার আমার h এর মান, সেক্ষেত্রে আমি কি করতে পারি 2gh সমান কি ভি স্কয়ার। আচ্ছা এবার আমি আরেকটু কাজ করতে পারি, এক লাইন একটু বাড়াই করি, কোনো সমস্যা নাই, যেহেতু আমরা একদম প্রথম থেকে করাইতেছি, সেহেতু কি ইউ স্কয়ার মাইনাস 2gh সমান 0 স্কয়ার। কারণ কি সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কত 0, নোট নিলাম। তাহলে এখানে কি হলো মাইনাস 2gh সমান ইউ আছে সমানের বামে প্লাস, ডানে গেলে হবে কি মাইনাস ইউ স্কয়ার। দরকার আমার কার মান h এর মান, তাহলে কি হলো h সমান কি ইউ স্কয়ার বাই 2g। তাহলে ইউর মান কত, আদিবেগ কত 20, আমি কোশ্চেনে যা দিব তাই, তাহলে লিখলাম আমি 20 স্কয়ার, 2 মানে 2, জি এর মান কত 9.8, তাহলে 20 স্কয়ার মানে কত 419.6, প্রায় 20 পয়েন্ট সামথিং হবে হয়তো। এই বস্তুটা যদি আমি 20 ms ইনভার্স 1 বেগে কি করি উপরের দিকে নিক্ষেপ করি, ও আস্তে আস্তে উপরে উঠতে 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 কত মিটার উঠবে, প্রায় 20 মিটারের মতো কি উপরে উঠবে। আর এই ব্যাপারটাই কি হওয়ার সর্বোচ্চ উচ্চতা, এই ব্যাপারটাই কি হওয়ার সর্বোচ্চ উচ্চতা। তার মানে আমরা এই ব্যাপারটা কি বুঝলাম। এবারে আমরা এই জায়গাতে একটা সূত্র নিতে পারি, এই সূত্রটা ক্যালকুলেট করার পর আমি কি পাইছি h সমান কি ইউ স্কয়ার বাই 2g, সূত্রের মধ্যে পাইছি কি পাই নাই। তাহলে এই জায়গায় আমি একটা সূত্র লিখতে পারি যে সর্বোচ্চ উচ্চতা h max is equal to u square by 2g। আমি যদি এই সূত্র দিয়ে ম্যাথটা করি, ম্যাথটা কি একদম ইজি মিলবে। একটু স্ক্রিনশট নেন সবাই, 3 2 1। এইবার একটু খেয়াল করেন যে আমি এই বস্তুটির সর্বোচ্চ উচ্চতা না চাইয়া যদি আমি বলি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সো সময় মানে কার মান চাইছি টি এর মান চাইছি সর্বোচ্চ উচ্চতায়। এই সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কত 0, আমার কাছে ভি আছে, টি আছে, ইউ আছে, আমি সূত্র নিব কোনটা, অবশ্যই 1 নম্বর সূত্র, ভি ইউ টি জি, জি ফিক্সড, যেহেতু উচ্চতার ব্যাপার সেপার আছে সেহেতু জি চলে আসবে। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি, উই নো সূত্র কি ভি সমান ইউ মাইনাস জিটি। তাহলে সূত্র কি হয়, ডান পক্ষকে বাম পক্ষে আনলে ইউ মাইনাস জিটি সমান ভি। অবশ্যই সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কত 0, তাহলে কি হলো মাইনাস জিটি সমান ইউ আছে প্লাস হবে কি মাইনাস ইউ, তাহলে মাইনাস মাইনাস উভয় পক্ষে বাদ, জি আর টি কি একটা আছে গুণ, তাহলে টি সমান কি অবশ্যই ইউ বাই জি। এই সর্বোচ্চ উচ্চতার সময় কি ইউ বাই জি, আমরা সবাই বুঝে গেছি। তাই ইউর মান কত 20, জির মান কত 9.8, উত্তর অবশ্যই কত হবে 2 পয়েন্ট সামথিং, কিছু এত কি সেকেন্ড। এই যে আমি এইখান থেকে একটা সূত্র নিতে পারি, সর্বোচ্চ উচ্চতা h max মানে কি u স্কয়ার বাই 2g। স্যার আচ্ছা মোটামুটি আমরা বুঝতে পারছি। এবার আমরা একটা সূত্র নিতে পারি এই জায়গায় যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সময়টা আমরা কি দ্বারা প্রকাশ করি টি দ্বারা, তাহলে টি সমান কি হলো ইউ বাই জি। তো সূত্র কি হয়েছে টি সমান ইউ বাই জি। এইগুলো আমরা এমসিকিউ তেও অ্যাপ্লাই করতে পারি, চাইলে একদম ম্যাথেও কি অ্যাপ্লাই করতে পারি। কারণ কি আমি এগুলো করতে পাইছি একদম সূত্রের ক্যালকুলেশন থেকে পাইছি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে কত এত সেকেন্ড আর কি 2 পয়েন্ট সামথিং। এবারে আমরা একটু ক্লিন করি এরকম। এরপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে কি নামতেও সেম সময় লাগে। তাহলে এই যে একটা সূত্র আপনি নিতে পারেন 6 নম্বর, সর্বোচ্চ উচ্চতা থেকে কোন বস্তু নামতে সময় টি সমান কি ইউ বাই জি। এইবারে আপনারা যে একটা কোশ্চেন দেই যে একটা বস্তু আমি উপরের দিকে কি করছি নিক্ষেপ করছি,
নিক্ষেপ করলে উপরে গেল, উপরে গেলে কি উপরে বসে থাকে নাকি আবার কিছুক্ষণ পর নামে, নিচে নামে? তো এই যে উপর থেকে নিচে আসলো, সো একবারে কোন বস্তু উঠতে সময় আর নামতে সময় দুইটা মিললে কি হয়? বিচরণ কাল বা উড্ডয়ন কাল। আপনাকে আমি কোশ্চেন করছি যে এই যে একটা বস্তু আর 20 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করলে ওর বিচরণ কাল কত? 2 নম্বরে কোশ্চেন করছে কি উড্ডয়ন কাল কত? সো বিচরণ কাল যেই কথা, উড্ডয়ন কাল কি সেম কথা। একটু সূত্রটা দেখেন। সো বিচরণ কাল মানে কি? বিচরণ কাল অথবা উড্ডয়ন কাল। কাল, কাল মানে কি সময়, সময়ের ইংলিশ কি টাইম, এজন্য প্রথম লেটার কি টি, তাহলে টি সমান উঠতে সময় যোগ কি নামতে সময়, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগছে কি ইউ বাই জি, তাহলে কি হইলো ইউ বাই জি। নামতে সময় লাগছে কি ইউ বাই জি, ইউ বাই জি। এবার আমরা ক্যালকুলেশন করি, জি জি দুইটা জি এর লসাগু কত? অবশ্যই জি, জি রে জি দিয়ে ভাগ দিলে কত? 1। ইউ রে অন্ধা গুণ করলে কি ইউ এক্ষে ইউ, গরু এক্ষে গরু, মার্কার এক্ষে মার্কার, জি রে জি ভাগ দিলে 1, ইউ এক্ষে কি ইউ, এক ইউ এক ইউ মানে কি হলো এক গরু এক গরু, কয় গরু? 2 গরু। সো ইউ ইউ যোগ দিয়ে কত হইলো 2 ইউ, জি মানে কি জি। তার মানে একটা সূত্র আমি পায়ে গেলাম যে বিচরণ কাল বা উড্ডয়ন কালের সূত্র কি টি সমান 2 ইউ বাই জি। তাহলে এইদিকে আমরা 7 নম্বর দেখে সূত্র লিখতে পারি যে বিচরণ কাল অথবা উড্ডয়ন কাল টি সমান 2 ইউ বাই জি। এবারে আপনাদের একটা সম্পূরক কোশ্চেন করি, এই যে বস্তুগুলো আমরা উপর দিকে নিক্ষেপ করি অবশ্যই একদম সোজা সোজা উপরে, অর্থাৎ খাড়া উপরে, খাড়া, কোনো কোণ আকারে না। যখন হচ্ছে আমরা আবার এদিকে কোণ করে নিক্ষেপ করি কোণ, তখন এগুলো আবার প্রাসের কনসেপ্ট হয়, প্রাস। এই প্রাস এই ব্যাপারে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে বিস্তারিত পড়বো, ইন্টারের 3য় অধ্যায় আছে ফার্স্ট পার্টের, এগুলো আমরা ইন্টারে পড়বো, আপাতত এগুলোর দিকে আমরা যাব না। তার মানে আমাদের ইন্টারে যত আয়োজন এগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে মারি আমরা? একদম খাড়া উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মারার কারণে মানটা 1 হয়, এই জন্য গুণ করলে যা আছে তাই হয়, এদিকে আমরা যাচ্ছি না। এই হচ্ছে আমাদের মোটামুটি কি সামারি। এবারে বিচরণ কাল বা উড্ডয়ন কাল বললে আমরা সূত্র কি নিব? টি সমান 2 ইউ বাই জি। 2 মানে কি 2, 2 মানে 2 ইনটু ইউ, ইউর মান কত? 20, জি এর মান কত? 9.8, বি দোকানে 40, 40 এ মানে 4 পয়েন্ট সামথিং হবে আর কি, 0 পয়েন্ট এত কিছু একটা হবে, এত সেকেন্ড। এবারে ব্যাপারটা হইছে এই বস্তুটা উপরে উঠতে এবং নামতে কতটুকু সময় নেবে? 4.01 সেকেন্ড। এইবারে ধরেন আমাদের পরীক্ষায় আসলে কি আসবে? পরীক্ষায় বলতে এমসিকিউ হইতে পারে, সিকিউ হইতে পারে, আমরা একটু খেয়াল করি, একটু ক্লিন করি। ধরো এটা হচ্ছে একটা সমতল ভূমি, এইদিকে একজন মানুষ আছে, ওর নাম হচ্ছে এ, এইদিকে একজন মানুষ আছে, ওর নাম হচ্ছে বি। এই যে যার নাম এ, ওর হাতে একটা ধরো ক্রিকেট বল, ফুটবল, ক্রিকেট বল অথবা পাথর কিছু একটা আছে, ওর একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। কেমনে? খাড়া উপরের দিকে ধরো নিক্ষেপ করছে। এই কত বেগে নিক্ষেপ করছে? মনে করো যে 72 কিলোমিটার পার আওয়ার, এই 72 কিলোমিটার পার আওয়ারে উপরের দিকে নিক্ষেপ করছে, বেশ ভালো। এই এ এবং বি ওদের মাঝামাঝি একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা ধরো আমি কত মিটার দিতে পারি? 30 মিটার। এবারে তোমাদের বুঝতে হবে মিটার, মিটার কার একক? অতিক্রান্ত দূরত্ব বা সরণের একক। ওরা আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। এইবারে এই যে বিম লোকটা আছে ও এইদিকে দৌড় দিব, ধরো ও দৌড় দিছে কথার কথা 6 ms ইনভার্স 1 বেগে, আচ্ছা 6 না 5 দেই, 5 ms ইনভার্স 1 বেগে দৌড় দিছে। অবশ্যই কি বেগে দৌড় দিছে? সমবেগে। আপনারা সবাই বুঝেন যে সমবেগ মানেই হচ্ছে s = vt, সমবেগ মানে s = vt, আমরা আগের ক্লাসে এগুলা পড়াইছিলাম। এইবারে ব্যাপারটা হচ্ছে এই বস্তু উপরের দিকে একটা খাড়া একটা ক্রিকেট বলকে নিক্ষেপ করছে, কত বেগে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করছে। যখন নিক্ষেপ করছে তখন এই বি অবস্থান থেকে অর্থাৎ 30 মিটার দূর থেকে একজন লোক কি করছে? এইদিকে দৌড় মারছে, কত বেগে? 5 ms ইনভার্স 1 বেগে। এইবারে আপনারা বলছে যে এই বি ব্যক্তি ক্যাচ
ক্যাচ ধরতে পারবে কিনা, ধরতে পারবে কিনা। আচ্ছা, ক্যাচ ধরার ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো ওরে উপর দিকে নিক্ষেপ করছে, উপরে যাইতেছে যাইতেছে আবার নিচে আসতেছে আসতেছে, অর্থাৎ উপরে উঠছে এবং নামছে, এই জায়গায় যে সময় লাগছে, আর যদি মনে করো যে ও যদি ওর দৌড়ে আসতে যদি এর চেয়ে কম সময় লাগে তার মানে কি ক্যাচ ধরতে পারবো, আর যদি ওর যদি এর চেয়ে কি বেশি সময় লাগে তার মানে কি ও ক্যাচ ধরতে পারবে না। এই হচ্ছে মেন কনসেপ্ট। ব্যাখ্যা কি দিয়ে দিব, সময় দিয়ে দিব। তাহলে ও এই যে ও দৌড়তেছে কেমনে, সমবেগে। আপনার কোশ্চেনে বলেই দিব যে সমবেগে। ধরেন আপনার সমবেগ বলে নাই, তাও আপনি বুঝতে পারবেন যে দূরত্ব দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তার মানে সমবেগ। তাহলে ত্বরণ দেওয়া নাই, ত্বরণ দেওয়া নাই মানে কি ও অবশ্যই কি বেগে আছে, সমবেগে আছে। আর ত্বরণ দেওয়া থাকলে সূত্র কি হইতো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এস সমান ভিটি, এই জায়গা থেকে এস এর মানও আছে, ভি এর মানও আছে, তার মানে আমি ইজিলি টি এর মান বের করতে পারি। এইবারে যে ঘটনাটা ঘটছে, এই যে একটা বল আছে, বলটা আমি কি করছি, উপরের দিকে নিক্ষেপ করছি। কত বেগে নিক্ষেপ করছি, 72 কিলোমিটার পার আওয়ার। এই জায়গায় কিন্তু একটা চমৎকার প্যাচ আছে। তো আদি বেগের মান কি আসলে 72 না, বেগের একক কি ms ইনভার্স 1, কিন্তু আমাদের এই জায়গায় বেগের একক আছে কি কিলোমিটার পার আওয়ার। তার মানে এই 72 রে আমাদের কিসে কনভার্ট করতে হবে, ms ইনভার্স 1 এ। এই 72 কি বেগ, আদি বেগ ইউ, ইউর মান কত 72 কিলোমিটার পার আওয়ার। আমরা সবাই বুঝি এই কিলোমিটার পার আওয়ারে, ধরো এগুলা এর আগে আমরা একদিন পড়াইছিলাম, সো ক্লাসটা লেন্থি হয়ে যাবে, একটু বুঝো। তো এই 72 কিলোমিটার পার আওয়ারে যদি আমরা 3.6 দিয়ে ভাগ দেই, একেবারে কি ms ইনভার্স 1 পাই। এগুলা কিভাবে 3.6 আমি কেমনে বুঝলাম, ধরো 72 মানে কি 72 ইনটু কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে কিভাবে যায়, অবশ্যই 1 কিলোমিটার সমান কি 1000 মিটার, দিলাম আমি 1000 দা গুণ পার আওয়ার, ইনভার্স এইচ মানে কি আওয়ার, 1 ঘন্টা, কিন্তু সময়ের একক কি সেকেন্ড। 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তো আমি সময়ের মান কত বসাইলাম, 3600। অরে কাটিং দিলে 0 0 0 0, 36 একে 36 20, তার মানে কত হইলো 20 ms ইনভার্স 1। তো আমি যাকে কত বলতেছি, আদি বেগের মান যারা বলতেছি 72 কিলোমিটার পার আওয়ার, আর আমি মিটারে কনভার্ট করলে কত হলো 20 ms ইনভার্স 1। সো এই 72 কিলোমিটার পার আওয়ার যেই কথা, 20 ms ইনভার্স 1 কি সেম কথা। কিন্তু আমি কাজ করব কোনটা নিয়ে, অবশ্যই 20 ms ইনভার্স 1, কারণ বেগের একক ms ইনভার্স 1। সো এবারে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই আদি বেগ এরকম থাকতে পারে, কিন্তু আমি কিভাবে কনভার্ট করব, এইভাবে। উপরে একটা বল রে ধরো, উপরে উঠতে সময় নামতে সময়, এই যে উঠলো আর নামলো, এই ব্যাপারটা কি বিচরণ কাল বা উড্ডয়ন কাল। তাহলে তোমরা সূত্র নিবা, এই ম্যাথ আমি অবশ্যই আগে করাই ফেলছি। এই জায়গায় লিখতে পারো যে আমরা জানি বিচরণ কাল বা উড্ডয়ন কাল, এর আগে লিখলে যে দেওয়া আছে আদি বেগ ইউ, এই ব্যাপার স্যাপার ওরে কনভার্ট করে ওরে দেখাইলা। তাহলে আমি লিখতেই পারি যে বিচরণ কাল, কাল মানে সময়, বিচরণ কাল কি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল টি। ধর বিচরণ কাল আমরা একটু ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, তাহলে একটু বুঝতে সুন্দর হবে, যেহেতু আগে দুটা টি দিছি। ক্যাপিটাল টি, টি সমান কি 2u/g, 2 মানে 2, ইউর মান কত পাইছি 20, জির মান কত 9.8। তাহলে ওর ক্যালকুলেশন করলে কত হয়, ধরো 4 পয়েন্ট সামথিং কিছু একটা পাইলাম, এত সেকেন্ড 4 পয়েন্ট সামথিং কিছু একটা পাইছি। আবার এই ব্যক্তি যখন বলটা উপরে নিক্ষেপ করছে, উপরে উঠছে এবং নামছে, কয় সেকেন্ড টাইম লাগছে, 4 পয়েন্ট সামথিং সেকেন্ড লাগলো। এটা কার ক্ষেত্রে, এ ব্যক্তির এই মোমেন্টের টাইম। এবার বি ব্যক্তির কতটুকু টাইম লাগবে, যেহেতু বি ব্যক্তি দৌড় দিছে কোন দিকে, এই দিকে, সো ওর অতিক্রান্ত দূরত্ব এস, এস ইকুয়াল টু কি ভিটি, এটা কার বি ব্যক্তির। তাহলে এখানে অবশ্যই বি ব্যক্তির বেগ, বি ব্যক্তির টাইম, ভিআরটি আছে এদিকে গুণ, কি লিখতে পারি ভিটি সমান কি এস, এই জায়গায় বি বি বি। যেহেতু ভিআরটি গুণ আছে, আমার দরকার টি এর মান, তাহলে টি অফ বি যদি আমি রাখি তাহলে কি লিখতে পারি এস অফ বি, বামে আছে গুণ, ডানে গেলে কি হবে ভাগ, তাহলে কি হবে ভি অফ বি এস অফ বি। এই বি ব্যক্তি কত দূরে আছে 30 মিটার, দিলাম 30। এরপরে বেগ, আর বেগ কত বেগে দৌড়াইছে 5 এ দৌড়াইছে, দিলাম 5, এত কি সেকেন্ড। তাহলে 30 টা 5 দিয়ে ভাগ দিলে কত হলো 5 6 30, ms ইনভার্স 1 6 সেকেন্ড। আমরা কি বুঝলাম,
এই বলটার উপরে নিক্ষেপ করছে, নিচে পড়ছে, সময় লাগছে কত 4 পয়েন্ট সামথিং সেকেন্ড, কিন্তু ওর দৌড়ে আসতে সময় লাগবে কত 6 সেকেন্ড। এর মানে হচ্ছে ও উপরে উঠছে, নিচে নামে পুরো চুপচাপ বসে রয়েছে, কিন্তু ও কি দৌড়ে আসতে পারে নাই। যদি তার মানে কি ও ক্যাচ ধরতে পারবে না, ক্যাচ ধরতে পারবে না, নিচে লিখতে হবে স্যার ইম্পর্টেন্ট। সুতরাং বি ব্যক্তির পক্ষে ক্যাচ ধরা সম্ভব না। যদি ওর সময় এই জায়গায় 6 সেকেন্ড না লাগে, যদি 2 সেকেন্ড লাগতো, এর মানে কি ওর উপরে বলটা উঠছে, নিচে নামতে সময় লাগছে 4 সেকেন্ড, কিন্তু ও এইখান থেকে এখানে দৌড়ে আসছে কয় সেকেন্ডে 2 সেকেন্ডে। এর মানে কি ও পরবর্তী 2 সেকেন্ডে সুন্দর মতো একটা ব্রেক নিব, একটা ঘুম দিব, তারপরে এক গ্লাস পানি খাবো, তারপরে ক্যাচ ধরবো। এইবারে যদি আপনারা কেউ নোয়া খেললে মানুষজন থাকা থাকেন, বলতে পারেন যদি ক্যাচ মিস করে, আসলে স্যার আমাদের ম্যাথে ক্যাচ মিস করার কোনো অপশন নাই। এই সময় মতো পৌঁছাইতে পারছে মানে ও ক্যাচ ধরতে পারবো, শেষ, ঘটনা খতম। এইবারে আপনাদের অনেকগুলা ম্যাথ আসলে বাড়ি কাজ দিতে হবে। আমরা হচ্ছে আপনাদের পর্যায়ক্রমে এগুলা মোটামুটি একদম টুকটাক সূত্রের সাথে আপনাদের পরিচিত করাইছি, ম্যাথ করাইছি। এরপর আপনাদের আস্তে আস্তে এমসিকিউ সলভ হবে, এরপর সিকিউ বোর্ড কোশ্চেন হবে, ক্যাডেট কোশ্চেন, এরপর বিভিন্ন জেলা স্কুল, এরপর বিভিন্ন স্বনামধন্য স্কুল, এই ধরনের কোশ্চেন গুলোকে আমরা আস্তে আস্তে সলভ করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।